40 বছর আগে 3 জন বন্ধু মিলে একটি মেয়েকে জীবিত মাটির নিচে কবর দিয়ে দেয়। পুলিশ তখন এই কেসটিকে তদন্ত না করে ধামাচাপা করে দেয়। এরপর একদিন সকালবেলা এক বৃদ্ধ লোক জঙ্গলের মধ্যে গিয়ে ফেসবুক লাইভে গিয়ে বলে, আমি আজ থেকে 40 বছর আগে এইখানে একটা মেয়েকে জীবিত কবর দিয়েছিলাম। এটা বলে সে নিজের মাথায় শুট করে দেয়, কিন্তু তার আগে তার সহযোগীদের নামও সে বলে গিয়েছিল। এখন প্রশ্ন হলো, 40 বছর আগে কেন তারা মেয়েটিকে হত্যা করেছিল? হঠাৎ করে সে কেন নিজের দোষ স্বীকারও করল? পুলিশের কাছে সবথেকে বড় প্রশ্ন হলো, ওই মেয়েটি আসলে কে ছিল? মারাত্মক রহস্য আর টুইস্টে ভরা এই মুভিটি। মুভির প্রতিটা পদে পদে রয়েছে প্রশ্ন আর রহস্যের খেলা। আমি বলবো না আপনারা লাইক করেন, শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করেই দিতে পারেন। মুভি শুরুতেই দেখা যায় 2 জন বন্ধু জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। তাদের মধ্যে একজন অন্যজনকে বলে যে তার বাবা একটি সিনেমায় কাজ করেছে, যা শুনে অন্য বন্ধুটি বিশ্বাস করে না। তখন সে আরও জানায় তার বাবা আরও 3 জনের সঙ্গে মিলে একটি মেয়েকে মাটির নিচে পুঁতে রেখেছিল, যা সে নিজের চোখে দেখেছে। এরপর গল্পটি বর্তমানে ফিরে আসে, যেখানে আমরা বিবেক নামের একজন পুলিশ অফিসারকে দেখতে পাই। সে একটি জুয়ার অ্যাপ থেকে 15 লক্ষ টাকা জেতে। এই খবর সারা দেশে ছড়িয়ে পড়লে তার জুয়া খেলা নিয়ে সবাই সমালোচনা করতে থাকে, যার ফলে তাকে কিছুদিনের জন্য সাময়িকভাবে বরখাস্ত করা হয়। বরখাস্ত হওয়ার পর বিবেক তার প্রেমিকার সঙ্গে সময় কাটায়, যে নিজেও একজন সাংবাদিক। এরপর তাকে অন্য একটা জায়গায় বদলি করে দেওয়া হয়। নতুন জায়গায় গিয়ে সে সিদ্ধান্ত নেয় যে সে আর কখনো ভুল করবে না এবং সততার সাথে সব দায়িত্ব পালন করবে। এর পরের দৃশ্যে রাজেন্দ্র নামের এক ব্যক্তিকে তার ড্রাইভারের সঙ্গে জঙ্গলে আসতে দেখা যায়। সে তার ড্রাইভারকে সেখানে অপেক্ষা করতে বলে জঙ্গলের মধ্যে চলে যায়। সে প্রচুর সম্পত্তির মালিক হলেও তার জীবনে কোনো আপন মানুষ নেই, যে কারণে সে সবসময় দুঃখী থাকে। একই সাথে সে একজন ক্যান্সারের রোগী। হঠাৎ সে একটা গাছের নিচে বসে মোবাইল ফোনে লাইভ করা শুরু করে এবং নিজের পুরনো এক অপরাধের কথা স্বীকার করে। সে জানে 1985 সালে আলিশ জুয়েলার্সের মালিক এবং ফ্রান্সিস নামক 2 লোকের সঙ্গে মিলে একটি মেয়েকে জীবন্ত মাটিতে পুঁতে দিয়েছিল। এই কাজ করে সে অনেক টাকা পেলেও এরপর থেকে তার জীবনে সব সুখ চলে যায়। অপরাধ স্বীকার করার পর সে নিজেকে গুলি করে সেখানেই মেরে ফেলে। পুরো ঘটনাটা ফেসবুক লাইভে হওয়ায় পুলিশ, মিডিয়া এবং অনেক লোক সেখানে জড়ো হয়। এই ঘটনাটি যে এলাকায় ঘটে সেখানে ইন্সপেক্টর ছিল বিবেক, তাই সে নিজেই এই কেস তদন্ত করতে শুরু করে। রাজেন্দ্রর কথা অনুযায়ী সেই জায়গাটা খুঁড়লে সেখানে সত্যি একটি মেয়ের কঙ্কাল এবং একটি নুপুর পাওয়া যায়। এরপর কঙ্কালটি ল্যাবে পাঠানো হলে তারা জানায় এটি একটি মেয়ের কঙ্কাল। এই কথা শুনে বিবেক তার টিম নিয়ে 1985 সালের নিখোঁজ মেয়েদের ফাইল খুঁজতে শুরু করে, যেখানে তার বান্ধবীও তাকে সাহায্য করে। পরবর্তীতে বিবেক রাজেন্দ্র ডাক্তারের কাছে তার ব্যাপারে জানতে চাইলে সে বলে রাজেন্দ্র পরিবার তাকে ছেড়ে অনেক বছর আগেই চলে গেছে, এরপর আর কেউ কোনোদিন আসেনি। এরপর বিবেক সেই এলাকার সব ফ্রান্সিস নামের লোকের খোঁজখবর নিতে থাকে, কিন্তু কেউ অসুস্থ, আবার কেউ রাজেন্দ্রকে চেনেই না। ফলে বিবেক কোনো সূত্রই খুঁজে পায় না যে কিভাবে কেসটি সমাধান করবে। তখন বিবেক 1985 সালে নিখোঁজ হওয়া মেয়েদের তালিকা ধরে পরিবারের সঙ্গে দেখা করতে শুরু করে, কিন্তু কোনো কিছুই খুঁজে পায় না। হঠাৎ একদিন এক বৃদ্ধ লোক সেই নুপুরটি দেখে চিনতে পারে এবং বলে এটি তার মেয়ের, যে অনেক বছর আগে হারিয়ে গেছে। এরপর বিবেককে ভিনসেন্টের গ্রামের বাড়িতে গিয়ে তার সম্পর্কে খোঁজ নিতে বলা হয়। বিবেক ভিনসেন্টের কাজিনের সাথে তার ব্যাপারে কথা বলে জানতে পারে যে তার বাবা ছোটবেলায় ভিনসেন্টকে ছেড়ে চলে গিয়েছিল এবং এক বিশপ তার দেখাশোনা করত। পরবর্তীতে ভিনসেন্টকে তদন্তের জন্য আনা হলে সে বলে তার বাড়ির পাশেই 1985 সালে একটি মেয়েকে মেরে ফেলা হয়। এই কথা শুনে ভিনসেন্ট বলে এটা একটা কাকতালীয় ব্যাপার ছাড়া আর কিছুই নয়। ভিনসেন্ট রাজেন্দ্রকেও চিনতে অস্বীকার করে এবং জানায় সে ওই বিশপকে নিজের বাবা বলে মনে করত এবং মৃত্যুর আগ পর্যন্ত তার সাথেই থাকত। এরপর সে বাইরে তার জুয়েলারি ব্যবসা বাড়ায়। ভিনসেন্টের বিপক্ষে কোনো প্রমাণ ছিল না বলে তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর বিবেক জানতে পারে মেয়েটির ডিএনএর সাথে ওই বৃদ্ধ লোকটির ডিএনএ মেলেনি, যা শুনে সে আবারও সেখানে গেলে দেখতে পায় লোকটি মারা গেছে। পরবর্তীতে সেই বৃদ্ধের ছেলে বিবেককে বলে তার বোন 16 বছর বয়সে হারিয়ে যায় এবং তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তাই বিবেক জিজ্ঞাসা করায় তার বাবা মনে করেছিল এটা হয়তো তার সেই হারিয়ে যাওয়া মেয়ে, কিন্তু যখন জানতে পারে মেয়েটি মারা গেছে তখন সহ্য করতে না পেরে সে স্ট্রোক করে এবং সেখানেই মারা যায়। বিবেক কোনোভাবেই সেই মেয়েটিকে খুঁজে পাচ্ছিল না। বিবেকের বস তাকে বলে এবার সেই মেয়েদের খোঁজো যারা প্রতারক ছিল, চুরি করত কিংবা নিখোঁজ হয়ে গিয়েছিল। বিবেক এবং তার টিম সেই কাজে লেগে পড়ে। খুঁজতে খুঁজতে বিবেক একটি ফাইল পায় যাতে চন্দ্রপাল নামের এক লোক রেখা নামের একটি মেয়ের নিখোঁজের ডায়েরি করেছিল। লোকটি জানায় সে জুনিয়র আর্টিস্ট সরবরাহ করত এবং সেই রেখাকে সিনেমায় কাজ পাইয়ে দেয়, কিন্তু শুটিংয়ের মাঝপথে রেখাকে আর খুঁজে পাওয়া যায়নি, যে কারণে চন্দ্রাপনকে অনেক কথা শুনতে হয়। এর জন্য সে তখন রেখার নামে প্রতারণার মামলা করে। এরপর চন্দ্রাপন তাকে একটা ভিডিও ফুটেজ দেয় যেটা রেখার প্রথম শুটিং ছিল। এর মাধ্যমে বিবেক 1985 সালের একটি মেয়ের নাম ও ছবি পায়, কিন্তু বিবেক এখনও নিশ্চিত নয় যে এই সেই মেয়ে যার কঙ্কাল তারা পেয়েছে। এরপর রেখার অতীতের কিছু দৃশ্য দেখানো হয়, যেখানে দেখা যায় রেখা মামবতীর খুব বড় একজন ভক্ত ছিল এবং সে সবসময় মামবতীর নায়িকা হিসেবে সিনেমায় কাজ করতে চাইত। গল্প আবার বর্তমানে ফিরে আসে এবং আবারও বিবেক সেই কঙ্কালের স্কেচ বানায়।
এবং দেখা যায় এটা রেখার সাথেই মিলে যায়। এবার বিবেক পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে এই মেয়েটি রেখাই। বিবেক এবার বেরিয়ে পড়ে সেই সিনেমায় যারা রেখার সাথে কাজ করত তাদেরকে খুঁজতে। কিন্তু বিবেক শুধু একটি মহিলাকেই খুঁজে পায়, যে জানায় রেখা মামবতীর সিনেমায় সাইড রোল প্লে করছিল। তখনই হঠাৎ সে উধাও হয়ে যায়। বিবেক এরপর সেই সিনেমার পরিচালককে জিজ্ঞাসা করলে সে জানায় রেখার ব্যাপারে তেমন কিছুই সে জানত না। অন্যদিকে দেখা যায় ভিনসেন্ট রেখার মুখ দেখে চমকে যায় এবং চন্দ্রাপনকে লোক লাগিয়ে মারধর করে দেয় এবং রাজনৈতিক ক্ষমতা কাজে লাগিয়ে বিবেককে এই কেস থেকে সরিয়ে দেয়। রাজেন্দ্র লাইভ এসে আত্মহত্যা করায় পুলিশের উপর জনগণের অনেক চাপ ছিল। এর উপরে বিবেক চন্দ্রপনের সাথে কথা বলার পর তারও খুন হয়ে যায়। এই অজুহাত দেখিয়ে তাকেই তদন্ত থেকে বাদ দেওয়া হয়। কিন্তু বিবেক বুঝতে পারছিল যে ভিনসেন্ট এই কাজের জন্য পুরোপুরি জড়িত, আর এই কেসের সব ফাইল দুর্নীতিগ্রস্ত সিপিআই এর এক অফিসার কাছে দিয়ে দেয়। বিবেককে ট্রাফিক পুলিশ বানিয়ে দেওয়া হয়। তারপরেও বিবেক তার তদন্ত চালিয়ে যায়। একদিন হঠাৎ করে পরিচালক কমল বিবেককে ফোন করে এবং বিবেককে জানায় 1985 সালে এমন একজন সাংবাদিক ছিল যে সবার সাক্ষাৎকার নিত। সে কিছু জানলেও জানতে পারে। বিবেক তখন তার কাছে যায়। সেও বিবেককে বলে সে রেখাকে চিনত, আর সে যখন মামবতীর সাক্ষাৎকার নিয়েছিল তখন ক্যামেরাম্যান একটা ছবি তুলে নেয়, যেটা সে বিবেককে দেয় এক পুরনো ম্যাগাজিন থেকে, যেখানে বিবেক দেখতে পায় রেখার ছবির পাশে এক তরুণীকে যিনি নানের পোশাকে ছিলেন। তখন বিবেক রেখার সাথে কাজ করা সেই মহিলার ব্যাপারে জিজ্ঞাসা করলে সে জানায় ওই মেয়েটা সত্যি একজন নান ছিল। বিবেক সেই নানের কাছে যায় এবং সেই দিনের ঘটনা জানতে চায়। নান তখন তাকে বলে সেই দিন সবাই একসাথে খাচ্ছিল। এমন সময় মামবতী আসে রেখা ছুটে যাওয়ার সময় তার কাপড় ছিঁড়ে যায়। তাই সে একজন দর্জির কাছে গেলে সে কাজের চাপের কারণে সেলাই করতে পারে না। সেই শুটিং একটা চার্চের পাশে হওয়ায় রেখা সেই নানের কাছে আসে আর একটা পোশাক ধার চায় কিছু সময়ের জন্য। নান তাকে বলে যদি আমায় মামবতীর সঙ্গে দেখা করিয়ে দাও তাহলে আমি দিতে পারি। যা শুনে রেখা রেগে যায়। পরে দর্জি জানায় এই শুটিংয়ের সাথে নানের পোশাক পরা যাবে না। তখন রেখা নানকে সত্যটা বলে দেয় যে সে একজন জুনিয়র আর্টিস্ট, তাই সে মামবতীর সঙ্গে দেখা করাতে পারবে না। এটা শুনেও নান রাগ করেনি, কারণ রেখা সত্যটা স্বীকার করে নিয়েছিল। এরপর নান রেখা মামবতীকে দেখতে যায়, যেখানে সেই সাংবাদিক মামবতীর সাক্ষাৎকার নিয়েছিল। সেদিন রাতে শুটিংয়ের সময় হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়, যার কারণে শুটিং বন্ধ হয়ে যায়। সেই রাতে রেখা নানের সাথে গির্জায় থাকে। সেই রাতে সবাই মাংস খেলেও রেখা তা খায় না। এরপর ওই গির্জার প্রধান মাদার বাইরে যাওয়ায় তার ঘরে রেখাকে থাকতে দেয়। কিন্তু পরদিন সকালে সবাই দেখতে পায় রেখা সব টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। ওখানে প্রায় লাখ টাকার উপরে ছিল, আর ওই টাকাটা ছিল হোস্টেল বানানোর জন্য। আর তারা পুলিশকেও জানায় না, কারণ পুলিশকে জানালে সবাই জেনে যাবে আর গির্জায় ডোনেশন করা বন্ধ করে দেবে। তাই এই ঘটনাটা কাউকে জানানো হয় না। তারা আনুষ্ঠানিকভাবে পুলিশকে তদন্ত করতে বলে, কিন্তু তারা রেখার কোনো সন্ধানই পায় না। বিবেক বলে তখন কে কে ওই গির্জায় কাজ করত। তখন নান জানায় পুষ্পা নামের এক রাঁধুনি এবং থাগ্গামা ও তার স্বামী গির্জা পরিষ্কারের কাজ করত। থাগ্গামা ও তার স্বামী কিছুদিন আগেই মারা যায়, আর পুষ্পা চুরির কিছু মাস পর চাকরি ছেড়ে চলে যায়। নান বিবেককে থাগ্গামার ছেলে ঠিকানা দিয়ে দেয়। যাওয়ার সময় বিবেক ফোনে জানতে পারে রাজেন্দ্র মারা যাওয়ার আগে কে একজন তাকে ফোনে ব্ল্যাকমেইল করত। বিবেক দেখে সেই নম্বর আর রাজেন্দ্রকে ব্ল্যাকমেইল করার নম্বর একই, মানে থাগ্গামার ছেলেই সেই লোক। এরপর বিবেক তাদের মেরে সত্যিটা বের করে। তখন ছবির প্রথম দৃশ্য দেখানো হয়, যেখানে ওই ছেলেটি ছিল থাগ্গামার ছেলে, যে নিজের বাবাকে দেখেছিল একটি মেয়েকে মারতে। তার বাবা তখন ওই ঘটনাকে সিনেমা বললেও পরে সে মুভিতে তার বাবার করা সেই দৃশ্য কোথাও দেখতে পায় না। আস্তে আস্তে যখন সে বড় হয় তখন সে বুঝতে পারে তার বাবা ওই দিন সত্য ঘটনাই ঘটিয়েছিল। এরপর সে তার বাবাকে মদ খাইয়ে সত্যিটা জানতে পেরে রাজেন্দ্রকে ব্ল্যাকমেল করা শুরু করে এবং তার কাছ থেকে বিপুল পরিমাণ টাকা পয়সা আনতে শুরু করে। পরে রাজেন্দ্র মারা যাওয়ার আগেই তার বাবা মারা যায়। পরবর্তীতে বিবেক যখন থাগ্গামার ছেলেকে সাক্ষী হিসেবে নিতে আসে তখন সে দেখে ভিনসেন্ট তাকেও মেরে দিয়েছে। বিবেক এবার বুঝতে পারছিল ভিনসেন্ট তার উপরে নজর রাখছে আর তার সব প্রমাণ নষ্ট করার চেষ্টা করছে। বিবেক কোনো আশা না পেয়ে হতাশ হয়ে সেই শুটিংয়ের ছবিগুলো দেখছিল। তখনই তার চোখ পড়ে একটি একচোখা লোকের উপরে, যে ওই দর্শকের মধ্যে ছিল, যেটা দেখে বিবেকের মনে পড়ে যায় সে এমন একটি ছেলেকে দেখেছিল যখন সে ফ্রান্সিস নামের লোকটাকে খুঁজছিল। বিবেক সেই ফ্রান্সিসের বাড়িতে যায়। সেখানে গিয়ে জানতে পারে সে হাসপাতালে। তখন বিবেক তার কাছে যায় এবং বলে সে যদি এখনও সত্যি কথা না বলে তাহলে আর দুইজনের মতো ভিনসেন্ট হয়তো তাকেও মেরে ফেলবে। তা শুনে ফ্রান্সিস সব বলে দেয় যে ভিনসেন্টই ছিল সেই গির্জার বিশপ এবং সেবক, আর ভিনসেন্ট আর পুষ্পা মাঝে মধ্যে গির্জা থেকে চুরি করত, কিন্তু দুজনেই তাদের গোপনীয়তা রক্ষা করত। কারোর কথা দুজন অন্যজনকে জানাতো না। তাদের মধ্যে প্রেমের সম্পর্কও ছিল। ভিনসেন্ট পড়াশোনা শেষ করে ব্যবসা করতে চাইত, যাতে অনেক টাকার দরকার ছিল। তাই সে পুষ্পাকে গির্জার টাকা কোথায় রাখে তা খবর আনতে বলে। পুষ্পাও সেই অনুযায়ী কাজ করে এবং সেই সিন্ধুকের ডুপ্লিকেট চাবি বানিয়ে ফেলে। অন্যদিকে যেদিন রেখা আসে সেদিন মাদার না থাকায় পুষ্পা সবার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। রাতে রেখা সেই মাংস না খাওয়ার জন্য পুষ্পা যখন চুরি করতে আসে তখন রেখা জেগে যায়। ভিনসেন্টের প্রাণের কথা রাজেন্দ্র, ফ্রান্সিস এবং থাগ্গামা জানতে পারে, আর টাকার ভাগ নিতে তখন তারা চলে আসে। তখন রেখার লাশ দেখে তারা ভয় পেয়ে যায়। তখন ভিনসেন্ট বলে তাকে সাহায্য করতে, নইলে তাদেরকেও রেখার মার্ডার কেসে ফাঁসিয়ে দেওয়া হবে।
এরপর তারা 4 জন মিলে রেখাকে মাটিতে পুঁতে দেয়। আর তার কিছু মাস পর ভিনসেন্ট আর পুষ্পা পালিয়ে যায় আর পরিচয় পরিবর্তন করে একটি জুয়েলারি ব্যবসা শুরু করে। বিবেক সব সত্যটা এবার জানতে পেরে গেছে। এরপর বিবেক পুষ্পাকে একটি ফুলের তোড়া পাঠায়, যেখানে লেখা ছিল শীঘ্রই সুস্থ হয়ে উঠুন পুষ্পা। যা দেখে পুষ্পা অসুস্থ হয়ে পড়ে, তাই ভিনসেন্ট বাইরে ছুটে আসে আর দেখে বিবেক দাঁড়িয়ে আছে। এটা দেখে পুষ্পা ভিনসেন্টকে বলে বিবেককে মেরে ফেলো। বিবেক যখন যাচ্ছিল তার উপরে হামলা চালানো হয়। বিবেক কোনোভাবে বেঁচে ফেরে এবং সব প্রমাণ তার সিনিয়রের কাছে পৌঁছে দেয়। কিন্তু ওই কঙ্কালটা যে রেখারই, তার কোনো শক্ত প্রমাণ না থাকায় তারা কোনো পদক্ষেপ নিতে চায় না। অন্যদিকে পুষ্পা এই শেষ বয়সে জেলে যেতেও চায় না, তাই সে ভিনসেন্টকে তাকে মেরে ফেলতে বলে। ভিনসেন্টও তখন কষ্ট নিয়ে তাকে মেরে ফেলে এবং নিজে আত্মসমর্পণ করে পুলিশের কাছে। এত কিছুর পরেও রেখার পরিবারে কোনো খবর পাওয়া যাচ্ছিল না, তাই তার প্রেমিকা একজন সাংবাদিক হওয়া সে রেখার ছবি ম্যাগাজিনে দেয়। তখন জগদীশ নামের এক অভিনেতা সেই ম্যাগাজিন দেখে বিবেককে বলে রেখা ছিল তার প্রথম ভক্ত, যে তাকে চিঠি লিখত আর তার অভিনেত্রী হওয়ার কথা জগদীশকে জানাতো। রেখা তার প্রথম ভক্ত হওয়ায় জগদীশও তার চিঠির উত্তর দিত, কিন্তু হঠাৎ করেই চিঠি আসা বন্ধ হয়ে যায়। এরপর বিবেক রেখার ঠিকানা নিয়ে সেই জায়গায় যায়, যেখানে গিয়ে বিবেক রেখার বোনকে খুঁজে পায়। রেখার বোন জানায় রেখা জগদীশকে চিঠি লিখত আর এটা বাবা দেখে খুব মারে, যার কারণে রেখা বাড়ি ছেড়ে চলে যায়। বিবেক তখন রেখার মৃত্যুর কথা জানায় আর সেই নুপুরটা তাকে দিয়ে দেয়। এরপর রেখার কঙ্কাল তার পারিবারিক জায়গায় সমাধি করে দেওয়া হয় আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, বলছিলাম যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।